আজকে 1 জানুয়ারি 2025। আজকে আমরা পেহেলগাম থেকে রওনা দিচ্ছি জম্মুর উদ্দেশ্যে। জম্মুতে আমাদের 2 মেয়ে, অর্থাৎ আমার মেয়ে এবং ভাগ্নি, ওরা দুজনে চলে যাবে দিল্লি, এবং আমার মেয়ে তারপরে দিল্লি থেকে চলে যাবে প্যারিস। আর আমরা দুজন যাব জম্মু থেকে কাটরা এবং তারপরে বৈষ্ণোদেবী। হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো কাটুক 2025, আমাকে ছেড়ে চলে গিয়েও না। আমরা এখন পেহেলগাম থেকে সরাসরি জম্মুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পেহেলগাম থেকে জম্মুর দূরত্ব 234 কিলোমিটার মতন, সময় লাগে প্রায় 6 ঘন্টা। পেহেলগাম থেকে জম্মু যাওয়ার পথে আপনারা মার্তান্ড সূর্য মন্দির দেখে নিতে পারেন। এই মার্তান্ড সূর্য মন্দির এটি ASI প্রোটেক্টেড সাইট। সূর্য দেবতা মার্তণ্ডের উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মিত। ললিতাদিত্য মুক্তাপীঠ তিনি 724 থেকে 761 এই খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই দরজা দিয়ে সূর্যের রশ্মি প্রবেশ করে সোজা ভেতরে ওই যে শেষ অংশটি রয়েছে ওই পর্যন্ত পৌঁছায়। ওইখানে সূর্যদেবের মূর্তি ছিল। তবে এইখানে এখন দেখলাম কাউন্টার সব বন্ধ, কোনো প্রবেশ মূল্য কিছুই লাগলো না, ক্যামেরার জন্যও কিছু লাগলো না, এবং আমি সেরকম কোনো বোর্ডও দেখলাম না যে অন্য সময় এই প্রবেশ মূল্য বা ক্যামেরার জন্য কোনো চার্জ লাগে কি না, সেই সম্পর্কে আপনাদের আমি তথ্য দিতে পারলাম না। তো যাই হোক, এইরকম একটি প্রত্নতাত্ত্বিক স্থান এখানে এলাম, এবং জম্মু যাওয়ার পথে এই জায়গাটি পরে এটি দেখেও গেলাম। আমরা জম্মু স্টেশনে এসে পৌঁছালাম। ঘড়িতে এখন বাজে 5:41। আর এখান থেকে আজকে রাত্রি 9:25 রাজধানী এক্সপ্রেস ধরে রাই এবং গুলটুলি চলে যাবে নিউ দিল্লি, আর ওদের ট্রেনে তুলে দিয়ে আমরা তারপরে রওনা দেব কাটরার উদ্দেশ্যে। আর রাই তারপরে আগামীকাল দিল্লি থেকে ফ্লাইট ধরে চলে যাবে প্যারিস। আর এই কদিন কেমন লাগলো একটু সবাইকে বল, সবাইকে বাই কর। হ্যাঁ, ভীষণ ভীষণ ভালো লেগেছে। কাশ্মীর তো সেই কত বছরের ইচ্ছা ছিল দেখার, ফাইনালি দেখলাম, অসম্ভব আনন্দ করলাম। অনেক দিন পরে মা বাবার সাথেও দেখা হলো, ভালো লাগলো। আর বনুর সাথে এসেছে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। আমার অসম্ভব মজা হলো বনুর সাথে। তো হ্যাঁ, আবার আই থিঙ্ক সামারে আমি আবার আসবো গেস্ট ফিচার অন অনিন্দাস ট্রাভেলগ। ততদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল। বাই বাই, টেক কেয়ার। যাক, এবার আমরা বেরিয়ে যাই। এখন 9:15 বাজে, আর 10 মিনিট বাদেই ট্রেন ছাড়বে। আমরাও যাই, আমাদেরও একটা গাড়ির ব্যবস্থা করে কাটরা পর্যন্ত যেতে হবে। তো ঠিক আছে, খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই। ছেলে মেয়ে বড় হলে এই হচ্ছে সমস্যা, তাদের তো চাকরি বাকরির জন্য ছাড়তেই হবে। ঠিক আছে, চল যা, বাই বাই। হ্যাঁ।
ব্যাস। ব্যাস নাও চলো। এই জম্মু স্টেশনের বাইরেই এখানে প্রিপেড ট্যাক্সি বুথ রয়েছে। এই যে প্রিপেড ট্যাক্সি বুথ, এইখানে প্রিপেড ট্যাক্সি বুথে ফিক্সড রেট। এখানে শ্রীনগর যাওয়ার জন্য, পাঠানকোট যাওয়ার জন্য বা কাটরা যাওয়ার জন্য এখান থেকে আপনি গাড়ি বুকিং করতে পারেন। মানে আমি তো এত রাত্রে এসেও গাড়ি পেয়ে গেলাম, এনারা বললেন 12টা 1টা পর্যন্তও গাড়ি পাওয়া যায়। এখান থেকে কাটরা পর্যন্ত ওরা নিচ্ছে 1750 টাকায়, এটাই ওদের ইউনিয়নের রেট। আমাকে এইরকম পার্চি কেটে দিয়ে দিল, এরপরে গাড়ি নিয়ে আসছে, আমি আমার লাগেজ গাড়িতে তুলছি। অর্থাৎ এখান থেকে গাড়ি বুকিং করে যাওয়াই ভালো। আপনারাও এই স্টেশনে নেমে বিভিন্ন ট্যাক্সিওয়ালা, অটোওয়ালা তারা বলবে আপনাদের, তাদের মধ্যে না পড়ে সোজা 1 নম্বর দিয়ে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে এই দেখুন, এই হচ্ছে ট্যাক্সি বুথ প্রিপেড, এখান থেকে বুকিং করবেন। আর এইখানে সমস্ত গাড়িগুলি দাঁড়িয়ে আছে। আমার গাড়ি কা ড্রাইভার কौन है? आप जा रहे हैं? আচ্ছা, ইনি আমার গাড়ির ড্রাইভার, ইনি আমার সাথে যাচ্ছেন। এই হচ্ছে গাড়ি সুইফট ডিজায়ার। এই গাড়ি আমাদের দিয়েছে প্রিপেড বুকিংয়ে। ছেলে মেয়ে ছোটো থাকলেও এক জ্বালা, বড় হলেও আর এক জ্বালা। ছোট থাকলে তখন কোথায় পড়াশোনা করবে, কি করবে তার জন্য চিন্তা, আর বড় হলে এই যে সব চাকরি বাকরিতে চলে যায়, বিভিন্ন জায়গায় পড়াশোনার জন্য যায়, তখন বাবা মারও খারাপ লাগে। যাই হোক, কয়েকদিনের জন্য আসলো ইন্ডিয়াতে, এসে আমাদের সাথে ঘুরে গেল কাশ্মীর। ওর অনেক দিনের ইচ্ছা ছিল, ভালো লাগছে সেদিক থেকে যে ও খুব মানে আনন্দ পেয়েছে এবারে শীতকালে কাশ্মীর দেখে। যাকে আমরা এবার যাত্রা শুরু করি কাটরার উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছে গেলাম কাটরা। এখন ঘড়িতে সময় 11টা বেজে 3 মিনিট। এই জম্মু থেকে কাটরার দূরত্ব মোটামুটি 45 কিলোমিটার মতন, মানে জম্মু স্টেশন থেকে সময় লাগে 1.5 ঘন্টা। তা সেখান থেকে আপনারা বাসেও আসতে পারেন, 40 টাকা করে বাসের ভাড়া নেয়। আর তাছাড়া 2 ধরনের শেয়ার গাড়ি আছে। ছোট শেয়ার গাড়িগুলোতে আপনাদের কাছ থেকে নেবে 200 টাকা করে, সেটাতে 8 জন থাকে। আর বড় যে শেয়ার গাড়িগুলো তাতে নেবে 150 টাকা করে, তাতে 12 জন করে থাকে। তা এইভাবেও আসতে পারেন। তবে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন, যদি 4-5 জন মিলে আসেন, তাহলে আমার মনে হয় যে একটি প্রিপেড গাড়ি বুক করে নেওয়াই ভালো, সেটা সব দিক থেকে সুবিধাজনক। তো আমরা এখন এসে পৌঁছালাম এই হোটেল কালকা রয়্যাল। এই হোটেলটি আমি বুক করেছি, আপনাদের হোটেলের ভেতরটিও আমি দেখাচ্ছি। হ্যাঁ, কর দিতে হ্যাঁ। তবে আজকে একটা বিপদ ঘটে গেছে। বিপদটা হচ্ছে যে আমরা যখন পহেলগাম থেকে ফিরছিলাম, ফেরার পথে রাস্তায় এক জায়গায় আমরা একটু খাওয়া দাওয়া করেছি, এবং তাতেই বুবুর প্রচণ্ড ইনডাইজেশন হয়ে গেছে। প্রায় 3-4 বার মতন বমি করেছে। এমনকি জম্মু থেকে কাটরা পর্যন্ত আসতে গিয়েও একবার বমি করলো। এখন মা বৈষ্ণোদেবী ভরসা, জানি না যে আগামীকাল মানে যাত্রা করতে পারবে কি না। তবে ওর যা মনের জোর, আমি জানি যাত্রা করতে পারবে। আর যদি মা না ডাকেন, যদি যাত্রা না করতে পারে, তাহলে এইখানেই এই ভিডিওটা শেষ করতে হবে। দেখা যাক এবার কালকে কি হয়। এই দেখুন, এই হচ্ছে আমাদের রুম। সবই রয়েছে মোটামুটি রুমের মধ্যে, আলাদা করে আর চিহ্নিত করলাম না কিছু। আর এই হচ্ছে বাথরুম। এখানে কাটরাতে হোটেলের কোনো অভাব নেই, অজস্র হোটেল, প্রচুর হোটেল। আমি তো মানে ঢোকার পরের থেকে দেখছি যে ছোট বড় মাঝারি বিভিন্ন রকম হোটেল। এখানে আমি যে হোটেলটি নিলাম, এটি আমি এসেই বুক করেছি। তো ওনারা নিলেন আমার কাছ থেকে 2300 টাকা। এইবারে আপনারা কিন্তু এখানে বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড যে রয়েছে, সেই শ্রাইন বোর্ডের আন্ডারেও আপনারা এখানে রুম পেয়ে যাবেন। আপনারা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে আপনারা ওদের অ্যাকোমোডেশনের গিয়ে সেখান থেকে রুম সহজেই বুকিং করতে পারেন। আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কোথায় গিয়ে বুকিং করবেন। গুড মর্নিং। আজকে 2 জানুয়ারি 2025।
আমরা আজকে বৈষ্ণোদেবী মাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমরা হোটেল যেখানে নিয়েছি সেটি হচ্ছে স্টেশনের একদম সামনে। এই যে দেখছেন এইখানটাতে হচ্ছে স্টেশন, এই জায়গাটাতে স্টেশন, আর এইখানটাতে আমাদের হোটেল, সেটা তো দেখতেই পাচ্ছেন। আর স্টেশনের সামনেই এইখানে রয়েছে এই যে সাদা রঙের বিল্ডিংটা, এইখানে রয়েছে আপনার যাত্রার যে কার্ড করতে হবে, যাত্রা কার্ড, সেই যাত্রা কার্ড করার অফিস। বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন জায়গায় এই যাত্রা কার্ড তৈরির অফিস রয়েছে। তো স্টেশনের সামনে যেটা রয়েছে আমি সেখানেই যাচ্ছি। বেশিক্ষণ সময় লাগে না বললো যে মোটামুটি ওই 4-5 মিনিট মতন টাইম লাগে। তো দেখা যাক এখন গিয়ে কতটা ভিড় আছে, কীরকম লাইন পড়ে। তো সেইখানে আগে আপনাকে যাত্রা কার্ড তৈরি করতে হবে। এই যাত্রা কার্ডটি ছাড়া কিন্তু আপনি এই বৈষ্ণোদেবী মাতা দর্শনের অনুমতি পাবেন না। কাজেই এটা মাস্ট, এটা আপনাকে করতেই হবে। আপনি যাত্রা পর্চি যেটা অনলাইনে করে, সেটা ওই বৈষ্ণোদেবী শাইনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেই করে নিতে পারবেন। কিন্তু সেই অনলাইনে পর্চিটি যদি করা থাকে তাহলেও কিন্তু এখানে আপনাকে এসে যাত্রা কার্ড সংগ্রহ করতে হবে। এই যে আমি এইটুকু হাঁটতে হাঁটতেই চলে আসলাম, এই হচ্ছে যাত্রা পর্চির অফিস। এই যে এইখানে হচ্ছে কাটরা স্টেশন। এই স্টেশন থেকে সোজা বেরিয়ে একেবারে এইরকম শেড দেওয়া জায়গা রয়েছে, রাস্তা রয়েছে খুব সুন্দর। এইখান দিয়ে এসে এইখানে ঢুকে আপনি যাত্রা পঞ্জীকরণ করতে পারেন। এই হচ্ছে যাত্রার কার্ড তৈরি করার। এইখানটাতে লাইন, এখন কোনোই লাইন নেই। এইখানে যাত্রা কার্ড করাতে শুধুমাত্র আধার কার্ড লাগবে। আর আপনি যদি অনলাইনে পর্চিটি তৈরি করে থাকেন তার একটা প্রিন্ট আউট নিয়ে আসবেন। কিন্তু যারা যারা যাত্রা করবেন প্রত্যেককে এইখানে আসতে হবে। আমি বুবুকে বললাম যে তুমি রেডি হও, আমি গিয়ে কার্ডটা তৈরি করিয়ে আসছি আমার হোটেলের একদম সামনেই। কিন্তু বলল যে না, হবে না, যারা যারা যাবেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে এখানে প্রেজেন্ট থাকতে হবে। কাজেই বুবুকে নিয়ে আবার আমাকে আসতে হবে। যাই হোক, আপনাকে আমি জায়গাটা দেখিয়ে রাখলাম। আর আপনারা যারা বৈষ্ণোদেবী দর্শন করে আপনাদের ভ্রমণ শুরু করবেন তাদের তো এসে প্রথমেই সিম নিতে হবে। সেটা আপনারা সবাই জানেন যে জম্মু ও কাশ্মীরে আমাদের ওখানকার যে প্রিপেড সিম সেটা চলে না, পোস্টপেড সিম চলবে। তো আপনারা জম্মুতে এসেও প্রিপেড নিতে পারেন, যেরকম আমি নিয়েছি। অথবা এইখানে আপনারা কাটরাতে চলে আসলেন, কাটরাতে এসেই স্টেশনের উল্টো দিকেই দেখবেন এখানে যাত্রী সিম বিক্রি হয়। বিভিন্ন জন বিভিন্ন দাম নেয়, এটা আমি আগেও বলেছি। কেউ 250, কেউ 350, সেই হিসাবে আর কি দেওয়া হয়। তো আমি যেটা নিয়েছি, আমি 350 টাকার সিম নিয়েছি। তাতে আনলিমিটেড টক টাইম এবং 1.5 GB করে পার ডে ডাটা। তবে এইখানে এসে আমি একটি ভয়ঙ্কর কথা শুনলাম। সেটা হচ্ছে যেখান থেকে যাত্রা শুরু হয় অর্থাৎ বানগঙ্গা গেট, সেই বানগঙ্গা চেকিং পয়েন্টে সেখান থেকেই নাকি ক্যামেরা অ্যালাউড নয়। মোবাইল নিয়ে যাওয়া যাবে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। ওদের ওখানে যে লকার রয়েছে সেখানে ক্যামেরা জমা দিয়ে তারপরে যেতে হবে। এইটা তো আমার জন্য খুব খারাপ একটা খবর। যদি ক্যামেরা ওখানে জমা রাখতেই হয় তাহলে মোবাইলে ছবি তুলে তুলে যতটুকু সম্ভব করা যায়, যেরকমভাবে করা যায় সেটাই আপনাদের দেখাবো। তবে ইনফরমেশনগুলো আমি মোবাইলে হলেও আপনাদের কাছে রাখবো, সেটাই মেইন। ইনফরমেশনগুলোই প্রধান ব্যাপার, যে কোথায় কিভাবে কি করতে হয় না করতে হয় সেইগুলো আপনাদের কাছে আমি স্পষ্টভাবেই তুলে ধরবো। ফিরে এসে আবার যখন ক্যামেরা হাতে পাবো তখন দেখা যাবে। কিন্তু ক্যামেরাটা নিয়ে যেতে পারলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারতাম, ভালো কিছু করতে পারতাম। যাই হোক, আর কিছু তো করার নেই, যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। আর এখানে মোটামুটি একটু স্ট্যান্ডার্ড হোটেল যেগুলি, তাদের প্রত্যেকেরই এই হোটেল থেকে বানগঙ্গা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ফ্রি সার্ভিস থাকে। তো আমাদেরও এই হোটেলে আছে সেই সার্ভিস। এই রকম মারুতি ভ্যানে করে আপনাদের বানগঙ্গা পর্যন্ত ওরা পৌঁছে দেবে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এবং তারপরে আপনি আবার যখন ফিরে আসবেন, ফিরে আসার পরে ওরা আবার ওদের গাড়ি করে এই হোটেলে ড্রপ করে দেবে। তা আমরা হোটেলের গাড়ি করেই বানগঙ্গা যাব। আমরা বানগঙ্গা গেটে এসে পৌঁছালাম। এইখান থেকে যাত্রা শুরু হয়। আর এই যে দেখছেন এইখানে এইরকম করিডর করা রয়েছে,
এইখান দিয়ে গিয়ে আপনাকে চেক ইন করাতে হবে। আপনার কাছে যা যা আছে মানে ক্যামেরা, তারপরে সিগারেট, গুটখা, খৈনি যা যা থাকবে সমস্ত কিছু এখানে জমা দিয়ে তারপরে আপনাকে যেতে হবে। আর এখান থেকে আপনি লাঠিও নিতে পারেন। এই বুবু একটি লাঠি নিয়েছে, 20 টাকা নিল লাঠির জন্য। আর আজকে মোটামুটি বুবুর শরীরটা ঠিক আছে মায়ের ইচ্ছায়। দেখা যাক যে দর্শন পর্যন্ত কিভাবে থাকে, মানে আমরা তো হেঁটেই যাচ্ছি। আর মাথাতে একটি চুন্ডিও বেঁধে নিয়েছে, জয় মাতা দি লেখা। ও বলল যে এতে নাকি শক্তি পাওয়া যায়। আমি বাঁধিনি, আমার ইনি সুস্থ থাকলে এবং সাথে থাকলে সেটাই আমার শক্তি, যার জন্য আমি আর বাঁধিনি। ঠিক আছে, আমরা এবার এগোই। আর ভিডিও কিন্তু করছি মোবাইলে, কাজেই কোয়ালিটি একটু অন্যরকম হবে। এবং তার সাথে মানে আমার তো ঠিক মোবাইলে অভ্যেস নেই, একটু 19-20 হতে পারে। ইনফরমেশনগুলো আপনাদের কাছে আমি পর্যাপ্তভাবেই তুলে ধরব। এইখানে আপনার লাগেজ স্ক্যানিং হবে। লাগেজ স্ক্যানিং হয়ে তারপরে আপনার বডিও চেক করবে, করে তারপরে আপনি এই রাস্তা দিয়ে ভেতর দিকে ঢুকে যাবেন। এখন সময় 10:14। আমরা এখন যাত্রা শুরু করছি। মোট যাত্রাপথ এই 14 কিলোমিটার। দেবী তিনি এইখানে যে পর্বতের উপর অবস্থান করেন সেই পর্বতটির নাম ত্রিকুটা পর্বত বা ত্রিকুট পর্বত। পর্বতের উচ্চতা 5200 মিটার। এই পর্বত থেকে মাতা বৈষ্ণোদেবী তিনি একবার কিশোরী রূপে তিনি নিচে নেমে আসেন এবং শ্রীধর নামে এক ব্রাহ্মণের কাছে যান। গিয়ে তিনি বলেন যে এখানকার সমস্ত ব্রাহ্মণকে ভান্ডারা প্রদান করতে। তা সেই ভোজন সভায় মহামুনি গোরক্ষনাথের একনিষ্ঠ শিষ্য মহাতান্ত্রিক ভৈরবনাথ তিনিও সেখানে উপস্থিত হয়েছিলেন। ভৈরবনাথ ওই কিশোরী বৈষ্ণোদেবীর প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়, তার মধ্যে কামনার আগুন জ্বলে ওঠে। বৈষ্ণোদেবী তখন ভৈরবনাথের হাত থেকে পলায়ন বাঁচতে তিনি পলায়ন শুরু করেন এবং এই পলায়ন পথে কয়েকটি জায়গায় তিনি অবস্থান করেন, মানে তিনি দাঁড়িয়ে পড়েন। সেই জায়গাগুলির মধ্যে একটি হলো বানগঙ্গা, একটি হলো চরণ পাদুকা এবং অপরটি হলো অর্ধকুমারী এবং শেষ পড়াও হচ্ছে ভবন। আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে বানগঙ্গা বলে জায়গাটিতে। মাতা বৈষ্ণোদেবী তিনি বান মেরে এইখানে মা গঙ্গাকে আহ্বান করেন, সেই কারণে এই জায়গার নাম বানগঙ্গা। এই দিক দিয়ে একটি নতুন রাস্তা চলে গেছে। এই দিক দিয়ে নতুন রাস্তা, এই যে লেখা আছে নিউ ট্র্যাক তারাকোট মার্গ। আর এইটি হচ্ছে পুরনো রাস্তা। আমরা পুরনো রাস্তা ধরেই যাচ্ছি, এটা নতুন রাস্তার পথ। প্রিপেড বুকিং কাউন্টার রয়েছে এখানে। যদি আপনারা পনি নেন, যদি অর্ধকুমারী পর্যন্ত যান তাহলে লাগবে 650 টাকা, আর পুরো ভবন পর্যন্ত গেলে লাগবে 1250 টাকা। কিন্তু আসা যাওয়া মিলিয়ে সেক্ষেত্রে আপনারা ভৈরবনাথজিকেও দর্শন করতে পারবেন সেখান থেকে, সেটাতে লাগবে 2950 টাকা। আর যদি আপনারা পালকি নেন, পালকিতে লাগে 3150 টাকা শুধুমাত্র যেতে। দুপাশে প্রচুর দোকান আর তার সাথে দারুণ দারুণ সব স্টুডিও রয়েছে, খুব সাজানো। সেখানে বিভিন্ন জন গিয়ে সেইখানে রাধাকৃষ্ণের মূর্তি, মাতাদির মূর্তি রয়েছে, সেইখানে দাঁড়িয়ে ছবি তুলছেন। এমনিতে রাস্তাটিতে কোনো অসুবিধার ব্যাপার নেই, বাঁধানো রাস্তা, চওড়া রাস্তা, শেডও দেওয়া রয়েছে, কোনোই সমস্যা নেই। এবড়ো খেবড়ো ব্যাপারটা একেবারেই নেই। দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। খুব গরম লাগছে, কিন্তু
এখানকার টেম্পারেচার এখন 5 ডিগ্রি থেকে 6 ডিগ্রি, কিন্তু এই যে এতটা উঠে আসলাম তারপরে বেশ গরম লাগছে, জ্যাকেট খুলে নিয়েছি। এই রাস্তায় যেতে যেতে আপনারা পথে দেখবেন দুপাশে বিভিন্ন মন্দির রয়েছে, কোথাও বিদ্যা মন্দির, কোথাও রাধেশ্যাম মন্দির, তারপরে কিছুক্ষণ পরেই আবার আমরা চরণ পাদুকা মন্দির দেখব, বিভিন্ন মন্দির রয়েছে রাস্তায়। এখানে বিনামূল্যে ভোজনের ব্যবস্থা রয়েছে, চা পাওয়া যায়, আর তাছাড়া বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যাচ্ছে। সবাই লাইন দিয়ে এখানে ভান্ডারা থেকে খাবার নিচ্ছে। এই পাহাড়ের নিচ থেকে ওই ওপরে মাতা বৈষ্ণোদেবীর ভবন দেখা যাচ্ছে। আঁকাবাঁকা পাহাড়ি পথের মধ্যে এইরকম বেশ কিছু জায়গায় সিঁড়িও রয়েছে। যদি সিঁড়িগুলো দিয়ে উঠে আসেন তাহলে অনেকটা শর্টকাট হবে, যদিও সিঁড়ি দিয়ে ওঠা অনেকের পক্ষেই কষ্টকর, কিন্তু সিঁড়ি দিয়ে উঠলে যে রাস্তাটা মানে এঁকে বেঁকে যে রাস্তাটা রয়েছে সেটাকে এড়ানো যায়, সরাসরি উঠে যাওয়া যায়। তা আমরা এরকমই একটি সিঁড়ি নিয়েছি, দেখা যাক যে কত দূর যাওয়া যায়। বানগঙ্গা থেকে মাতা বৈষ্ণোদেবী যখন উপরে উঠে আসছিলেন, পেছনে পেছনে তার ধাওয়া করেছিলেন ভৈরবনাথ। সেই সময় এইখানে এসে তিনি প্রথম বিশ্রাম গ্রহণ করেন, বা প্রথম এইখানে একটি প্রস্তরখণ্ডের উপরে তিনি নিজেকে স্থাপন করেন। এইখানে একটি প্রস্তরখণ্ডে তার পায়ের চিহ্নও রয়েছে, সেই কারণে এই জায়গার নাম চরণ পাদুকা। এখান থেকে শশা নিলাম, শশা আর মূলো দিচ্ছে একসাথে 30 টাকা। তা আমরা তো মূলো খাবো না, তার বদলে 3টে মূলোর বদলে একটা শশা দিয়েছে। যাই হোক, খুবই ঠান্ডা শশাগুলো। কেদারে যেরকম ওঠার সময় প্রচণ্ড ভুগেছিলাম আমরা এই ঘোড়ার উৎপাতে, এখানে কিন্তু এত ঘোড়ার উৎপাত নেই, খুব কম সংখ্যক ঘোড়া যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় ব্যারিকেড করা আছে, তার মধ্যে দিয়ে ঘোড়া যাচ্ছে। আর পালকি পিঠু এখনো পর্যন্ত কাউকে দেখিনি, আমি জানি না, এখনো হয়তো লোক কম আসছে বলে হয়তো তাই, অন্য সময় কী হয় আমি জানি না, কিন্তু ঘোড়ার উৎপাত অনেক কম। আর রাস্তাও যথেষ্ট সুন্দর, মানে একেবারে প্লেন, কষ্ট হওয়ার কথা নয়। আমি আর কি কালকে রাত্রে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম বলে একটু সমস্যা হচ্ছে আজকে, কিন্তু অন্য মানুষদের খুব একটা কষ্ট হওয়ার কথা। এইরকম একটি শর্টকাট পথ দিয়ে উঠে আসছি, এখানে সিঁড়ির সংখ্যা 115টা। আর এইখান দিয়ে উঠে এসে এই দূরে কাটরা শহর দারুণ দেখা যাচ্ছে, এখান থেকে পুরো কাটরা শহর এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন
একটা জায়গায় বসে বিশ্রাম করছি, এই আরেকটু গেলেই অর্ধকুমারীর নিচে এই যে জায়গাটায় বসেছি, এইখানে সামনেই রয়েছে ওই ঘোড়ার জায়গা, অর্থাৎ অর্ধকুমারী পর্যন্ত যারা ঘোড়া ভাড়া করবেন এই পর্যন্ত ঘোড়া তাদের নিয়ে আসবে, আর যারা ভবন পর্যন্ত ভাড়া করবেন তাদের ঘোড়া নিয়ে ভবনে চলে যাবে। এই যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে দুদিকে দুটি রাস্তা গেছে, আপনি যে কোনো একটি রাস্তা দিয়েই ভবন পর্যন্ত পৌঁছতে পারেন। এই দিকে যে রাস্তাটি গেছে এই রাস্তাটার নাম হচ্ছে হিমকোঠি মার্গ। এই রাস্তাটা দিয়ে ভবনে গেলে 5.5 কিলোমিটার দূরত্ব। আর এই দিকে যে রাস্তাটি গেছে এই রাস্তাটির নাম হচ্ছে হাতিমাথা মার্গ। এই দিক দিয়ে যদি ভবনে পৌঁছান তাহলে 6.5 কিলোমিটার দূরত্ব। আর অর্ধকুমারীর মন্দির সেটি পড়বে এই রাস্তাতেই, এই জায়গাটির থেকে 550 মিটার মতন দূরত্ব। আপনি যদি এই হিমকোঠি মার্গ দিয়ে যান তাহলে কিন্তু অর্ধকুমারী মন্দির পাবেন না। আমরা হিমকোঠি মার্গ দিয়ে আমরা ভবন পর্যন্ত পৌঁছচ্ছি, ফেরার পথে আমরা অর্ধকুমারী মার্গ হয়ে অর্থাৎ অর্ধকুমারী মন্দির দর্শন করে আমরা ফিরব। এটি হচ্ছে অর্ধকুমারী থেকে ভবন পর্যন্ত পৌঁছানোর ব্যাটারি কারের লাইন। অর্ধকুমারী থেকে ভবন পর্যন্ত যদি আপনি অনলাইনে ব্যাটারি কার বুকিং করেন, সেটা ওই বৈষ্ণোদেবীর যে সাইন বোর্ডের ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি অনলাইনে বুকিং করতে পারেন। যদি বুকিং না পান তাহলে এখানে এসেও আপনি লাইনে দাঁড়িয়ে অর্ধকুমারী থেকে ভবন পর্যন্ত ব্যাটারি কারের মাধ্যমে যেতে পারেন। তাতে জনপ্রতি লাগে 450 টাকা করে। এই যে লাইন দেখছেন এখানে সবাই সেই লাইনে দাঁড়িয়ে রয়েছে। তবে এই যে অফলাইনের টিকিট, এই টিকিট কিন্তু আপনারা অনলাইনের পরে যদি স্লট খালি থাকে তবেই কিন্তু পাওয়া যাবে। অনলাইনে যারা বুকিং করবেন তাদের অগ্রাধিকার, তারপরে অফলাইনের লাইনের টিকিট বন্টন শুরু হবে। তো আমরা সেই সব দিকে দাঁড়ালাম না, আমরা হাঁটা লাগালাম, হেঁটেই এবার পৌঁছাই কতক্ষণে দেখা যাক। পরিষ্কার পরিচ্ছন্ন সমানে পরিষ্কার করে যাচ্ছে, দেখেও ভালো লাগছে, আর লোকেও নোংরা করে যাচ্ছে। পাশে পাশে ডাস্টবিন দেওয়া আছে বোতল ফেলার জন্য, যা খাচ্ছে লোকে সেগুলো ফেলার জন্য। মানুষের তো চেতনা কোনোদিনই হবে না, তো যাই হোক, কিন্তু যারা পরিষ্কার করছে তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছে, খুব ভালো করে পরিষ্কার করছে। অর্ধকুমারী থেকে এই যে রাস্তাটি, এই রাস্তাটাতে কিন্তু ঘোড়া চলে না। এই রাস্তাতে শুধুমাত্র ব্যাটারি চালিত গাড়ি চলবে এবং পায়ে হেঁটে যাওয়া যাবে। সেই কারণে এই রাস্তাটায় কিন্তু ধাক্কাধাক্কি অনেক কম, ভিড়ও অনেক কম। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে অর্ধকুমারী এইখানে এসে মাতা বৈষ্ণোদেবী তিনি 9 মাস একটি গুহার মধ্যে অবস্থান করেছিলেন। তার পেছন পেছন ভৈরবনাথ ছুটে আসছিলেন এবং মাতা বৈষ্ণোদেবী ওই গুহায় প্রবেশের আগে গুহার দ্বারে হনুমানকে বসিয়ে রাখেন এবং বলেন যে সেখানে পাহারা দিতে, কেউ যাতে সেই গুহায় ঢুকে তার তপস্যায় বিঘ্ন না ঘটাতে পারে। ওই গুহার মধ্যে মাতা বৈষ্ণোদেবী দীর্ঘ 9 মাস তপস্যা করেছিলেন। একটি শিশু যেমন মাতৃ জঠরে 9 মাস অবস্থান করে, সেই রকমই মাতা বৈষ্ণোদেবী এই গুহার মধ্যে 9 মাস ছিলেন এবং তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে তার নিজ ভবনে চলে যান। সেই গল্প আমি ভবনে গিয়ে বলছি। আর এই কারণে এই স্থানটিকে বলা হয় অর্ধকুমারী। এখান থেকে মাতা বৈষ্ণোদেবী তার কিশোরী রূপকে ত্যাগ করে তিনি তার পূর্ণ রূপ নিয়ে নিজ ভবনে যান এবং সেই কারণে এই স্থানটিকে বা এই গুহাটিকে অত্যন্ত পবিত্র একটি গুহা বলে মনে করা হয়। অর্ধকুমারীতে এসে অনেকেই এই গুহা দর্শন করেন, তার জন্য টোকেন দেওয়া হয় এবং সেই টোকেনের টার্ম এসে তারপরে দর্শন করতে করতে মানে অনেকটা সময় লাগে। সেই কারণে অর্ধকুমারীর গুহা দর্শন করতে গেলে কিন্তু সেখানে একদিন থেকে যাওয়া সব থেকে ভালো। অর্ধকুমারী
ব্রহ্মকুমারী পর্যন্ত রাস্তাটা কিন্তু প্রচণ্ড চড়াই, কিন্তু তারপর থেকে রাস্তাটা কিন্তু অতটা চড়াই না। এই রাস্তায় হাঁটাটা একটু বেশি সোজা, কিন্তু ওই যে 7.5 কিলোমিটার রাস্তা ওটা কিন্তু যথেষ্ট চড়াই। এখানে হিমঘটিতে এটিএম রয়েছে, এইখানে দেখুন ডিসপেন্সারিও রয়েছে। এখানে যেতে যেতে দেখবেন যে পাহাড়ের জঙ্গল থেকে মাঝে মাঝে এরকম হরিণ নেমে আসবে। তা বুবু এই হরিণ দেখে দৌড়েছে হরিণের ছবি তুলতে। আমরা মাতা বৈষ্ণোদেবীর ভবনের কাছাকাছি পৌঁছে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মাতা বৈষ্ণোদেবীর ভবন, এইখানে থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় এই ভবনে। দেখুন আর কতটা 600 মিটার মতো বাকি আছে। আমি তো ভাবতে পারিনি যে আমি হেঁটে উঠতে পারবো। কালকে এত সারাদিন কষ্ট হয়েছে শরীরে, এত বমি করেছি যে মানে শরীর তো কাহিল হয়ে গিয়েছিল। রায় তো বারবার বারণ করে গেছে যে তুমি যাবে না, হেঁটে তো যাবেই না, হোটেলে রেস্ট নাও, নিয়ে বাড়ি চলে যাও। তারপরে পায়ের অবস্থাও তো খারাপ। তারপরে আমার পায়ের অবস্থাও খুব খারাপ, সে তো সবাই আপনারা জানেন। কিন্তু যাই হোক, মা ডাকলে আসতেই হয়। আমরা বৈষ্ণোদেবীতে এসে পৌঁছে গেছি। এখন ঘড়িতে সময় 3:51। 10:15টার সময় আমরা রওনা দিয়েছিলাম। ওই মোটামুটি ধরুন 4.5 ঘন্টা মতন লাগলো। অনেক জায়গায় দাঁড়িয়েছি, অনেক ছবি তুলেছি, খাওয়া দাওয়া করেছি, সময় লেগেছে তার জন্য। তো মোটামুটি কোথাও যদি না দাঁড়ানো যায়, যদিও সেটা সম্ভব না, তাহলে 5 ঘন্টার মধ্যে চলে আসে। আর এই যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটি হচ্ছে রোপওয়ের লাইন। এই রোপওয়ে হচ্ছে বৈষ্ণোদেবীর উপরে, এখান থেকে 400 মিটার উপরে যে ভৈরবনাথের মন্দির রয়েছে, সেই ভৈরবনাথের মন্দির পর্যন্ত রোপওয়ে সার্ভিস রয়েছে। এই রোপওয়ের টিকিট অনলাইনেও কাটা যায়। আমি এই রোপওয়ের টিকিট অনলাইনে কেটে নিয়ে এসেছি এবং বৈষ্ণোদেবী সাইন বোর্ডের যে ওয়েবসাইট, সেখান থেকেই অনলাইনে কাটা যায়। তা আমার এইখানে অনলাইনে টিকিট আমি এখানে দেখাবো এবং দেখিয়ে তারপরে আমি ভৈরবনাথজিকে দর্শন করব এবং তারপরে মাতা বৈষ্ণোদেবীকে দর্শন করব। হচ্ছে রোপওয়ের লাইন, বিশাল বড় লাইন। আমাদের রোপওয়ের টিকিট কাটার স্লট ছিল 3:30 থেকে 5:30 পর্যন্ত, তার মধ্যেই এসে আমরা দাঁড়িয়েছি। 4:05 আমরা এসে দাঁড়িয়েছি। এখন দেখা যাক যে কখন আমরা রোপওয়েতে উঠতে পারি। আর ভৈরবনাথজির মন্দিরে কিন্তু মোবাইল, আপনার সাথে যে ব্যাগ থাকবে, সেগুলো নিয়ে আপনি রোপওয়েতে উঠতে পারেন। টিকিট মূল্য হচ্ছে 200 টাকা পার হেড। এখন ঘড়িতে বাজে 4:46। দাঁড়িয়েছিলাম 4:05, মানে প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মোটামুটি রোপওয়ের কাছাকাছি আসতে পেরেছি। আর এখানে কিন্তু আপনাদের 3 বছরের ঊর্ধ্বে যে কোনো বাচ্চার জন্যই পুরো টিকিট লাগবে। আর অনলাইনে টিকিট যদি নাও কাটেন, এখানে এসে যদি ভিড় কম থাকে, আপনারা অফলাইনেও টিকিট কাটতে পারেন। সকাল থেকে এতক্ষণ হাঁটার পর ভৈরবনাথজির দর্শন করে একেবারে মন শান্তি হয়ে গেল। খুব ভালো দর্শন হয়েছে, এমন কিছু ভিড় পাইনি, খুব ভালো দর্শন।
নিজ ভবনে এসে মাতা বৈষ্ণোদেবী তিনি চামুন্ডা মূর্তি ধারণ করেন এবং সেই চামুন্ডি রূপে তিনি তরোয়াল দিয়ে সেই ভৈরবনাথের মাথা কেটে ফেলেন এবং যে গুহায় অর্থাৎ যে ভবনের গুহায় এই মাতা বৈষ্ণোদেবী অবস্থান করেন তার বাইরে ভৈরবনাথের দেহটি পড়েছিল এবং তার মুন্ড বা শির এসে পড়েছিল সেই গুহার থেকে 400 ফুট উঁচুতে একটি জায়গায়। তো সেই জায়গাটিতে ভৈরবনাথের মন্দির হয়। ভৈরবনাথ পরবর্তীকালে অনুতপ্ত হয়ে মাতা বৈষ্ণোদেবীর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি বলেন যে আমাকে দর্শন করতে যে ভক্তরা আসবে তারা এখানে এসে তোমাকে আগে দর্শন করবে, তারপরে আমাকে দর্শন করবে, তবেই আমাকে দর্শন পূর্ণতা পাবে। এবং সেই হিসাবেই এখানে ভৈরবনাথের মূর্তি স্থাপিত হয়েছে। সেই ভৈরবনাথের মূর্তি আমরা দর্শন করতে এসেছি এবং দর্শন করে এখন আমরা মাতা বৈষ্ণোদেবীর মূর্তি দর্শন করি। আমাদের মোবাইল ক্যামেরা তো আগেই রেখে এসেছি, মোবাইল, ব্যাগ, সাথে চামড়ার বেল্ট ইত্যাদি কিছু থাকলে সেগুলো সমস্ত কিছু এখানে জমা করতে হবে। শুধুমাত্র আপনার টাকা রাখার পার্সটি যদি লেদারের হয় তাতে কোনো আপত্তি নেই, আপনি লেদার পার্স নিয়ে ঢুকতেই পারেন অনায়াসে, কিন্তু লেদার বেল্ট নিয়ে যাওয়া যাবে না। মন্দিরের বিভিন্ন জায়গাতে লকার রয়েছে, সেইখানে আপনাদের জিনিসপত্রগুলো রাখবেন, তার সাথে জুতো রাখবেন। এইখানে আমি যেমন রয়েছি লকার নাম্বার 2 এবং 3-এর সামনে, এইখানে আমরা আমাদের ব্যাগ এবং তার সাথে জুতো এগুলো সব রেখে তারপরে এইদিকে লাইন রয়েছে, আমরা সেই লাইনে দাঁড়াবো, লাইনে দাঁড়িয়ে তারপরে দর্শন করব। এই যে এইখানে এইরকম সব লকার রয়েছে, এই যে বড় বড় লকার, আমি এই লকারে সমস্ত জিনিসপত্র রেখে দিচ্ছি, রেখে দিয়ে এরপরে এখানে চাবি দিয়ে দেবো, রেখে তারপরে এখানে এই যে চাবি রয়েছে, রেখে তারপরে এখানে চাবি রয়েছে, আমি চাবি দিয়ে দেবো, তারপরে দর্শন করে এসে আবার সেই চাবি দিয়ে জিনিস নিয়ে যাবো। এটা সম্পূর্ণ ফ্রি সার্ভিস। বৈষ্ণোদেবীতে কিভাবে আসবেন, কিভাবে এখানে জিনিসপত্র রাখবেন, পুজো কিভাবে দেবেন, অনলাইনে বিভিন্ন জায়গার বুকিং কিভাবে করবেন, সেগুলো সবই আপনাদের কাছে তুলে ধরলাম। এখন আমরা বৈষ্ণোদেবী থেকে আবার ফিরে যাচ্ছি কাটরার উদ্দেশ্যে। এখন অনেকটা রাস্তা আবার আমাদের যেতে হবে, কারণ আজকে রাত্রেই আমাদের কাটরা থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে ট্রেন রয়েছে রাত্রি 11:25-এ। আমরা তাই এখন রওনা দিচ্ছি। আর আপনাদের কাছে আর যদি কিছু জানার থাকে এই বৈষ্ণোদেবীর সম্পর্কে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটা জিজ্ঞেস করতে পারেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। বৈষ্ণোদেবী থেকে আমরা কাটরায় ফিরে আসলাম। কাটরা থেকে আজকে রাত্রিবেলায় 11:25-এর শ্রীশক্তি এক্সপ্রেস ধরে আমরা আগামীকাল সকালবেলা 9:15-এ পৌঁছাবো নিউ দিল্লি এবং তারপরে নিউ দিল্লি থেকে ফ্লাইট ধরে পৌঁছাবো কলকাতা। আমাদের সম্পূর্ণ সিরিজ আজকে এখানেই শেষ হচ্ছে এবং আমাদের এই সম্পূর্ণ সিরিজটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्